একটা বিয়ে যা হওয়ার কথা ছিল নতুন জীবনের সূচনা, আনন্দ আর আশার প্রতীক। কিন্তু হঠাৎ এক দমকা হওয়ায় সেই বিয়ে পরিণত হয় নীরবতায়। শুধু রয় অজানা ভয় আর প্রশ্নে ভরা ভবিষ্যৎ। সংসার সাজাতে আসা একটা মেয়ের পা পড়ে এমন এক বাড়িতে যার দেওয়ালগুলোতে মিশে আছে অতীতের তীব্র গন্ধ। এখানে নতুন বউয়ের আগমন হলে থেমে যায় কারো শ্বাস, আনন্দ রূপ নেয় শোকযাত্রায়। এখানে আছে এমন এক অদৃশ্য শক্তি যার সন্তুষ্টিতে সৌভাগ্য আর অসন্তুষ্টিতে সর্বনাশ। বাড়ির চারদিকে ঘুরপাক খায় অসংখ্য প্রশ্ন, তবুও এখানে প্রশ্ন করা নিষেধ। রহস্যময় এই বাড়িতে নতুন বউয়ের চোখে জমতে থাকে সন্দেহ। আসলেই কি কোনো অদৃশ্য শক্তি খেলা করছে চারিদিকে, নাকি সবটাই মানুষের হাতে তৈরি কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র? বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিরিজ রঙ্কিনী ভবন সিজন 1 এর কথা। শুরু থেকে সবটা একটু অ্যাভারেজ মনে হলেও পরবর্তীতে যে টুইস্টগুলো আসবে সেগুলো আপনার মাথা ঘুরিয়ে দেবে। গল্পটা এতটাই আনপ্রেডিক্টেবল যে শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না আসল রহস্যটা কোথায়। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা যুথিকাকে দেখতে পাই। আদর করে সবাই যাকে জুই বলে ডাকে। আজ জুইয়ের বিয়ে। নতুন জীবন নিয়ে একটু চিন্তিতই জুই। নতুন পরিবারের কাউকেই তো সে চেনে না, এমনকি নিজের হাজবেন্ডকেও বিয়ের আগে কখনো দেখেনি। জুইয়ের মনে অনেক প্রশ্ন। সম্পূর্ণ একটা অপরিচিত মানুষ তাকে ভালোবাসবে তো? নতুন পরিবারে, নতুন পরিবেশে সে নিজেকে মানিয়ে নিতে পারবে তো? এসব দুশ্চিন্তাই করছিল সে। দেখতে দেখতে বিদায়ের সময় হয়ে যায়। এটা হচ্ছে জুইয়ের হাজবেন্ড আদিত্যনাথ। বিদায়ের আগে জুইয়ের বাবা আদিত্যর হাত ধরে বলে, আমার মেয়েটাকে একটু দেখে শুনে রেখো। তোমার মতো মানুষ আমার মেয়েকে বিয়ে করছে, এর জন্য আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। তখন আদিত্য বলে, আপনারাও তো আমার ব্যাপারে সবকিছু জেনে শুনে বিয়েতে রাজি হয়েছেন, এর জন্য আমারও আপনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আদিত্য আরো কিছু বলতেই যাবে, তখনই সবাই মিলে জুইকে সেখানে নিয়ে আসে। জুইকে দেখে আদিত্য মুখটা অন্যদিকে ফিরিয়ে নেয়। তবে কি বিয়েতে আদিত্যর ইচ্ছে ছিল না? আর আদিত্যর ব্যাপারে কি জেনে শুনে বিয়ে দিয়েছে জুইয়ের বাবা মা? ধীরে ধীরে সবকিছুই জানতে পারবো আমরা। যাই হোক, সমস্ত রীতিনীতি পালন করে বিদায় হয় জুইয়ের। জুইকে নিয়ে আদিত্য রওনা হয় নিজের বাড়ি তুলিন গ্রামের উদ্দেশ্যে। কিন্তু গাড়িতে বসে জুইয়ের সাথে একটা কথাও বলে না আদিত্য। দুজনের নীরবতা দেখে শেষমেশ তাদের ড্রাইভার কথা বলতে শুরু করেন। ড্রাইভার জুইকে বলে, আদিত্য দাদা কিন্তু অনেক ভালো গান গাইতে পারে। জুই তখন আদিত্যকে জিজ্ঞেস করে, সত্যি আপনি গান গাইতে পারেন? আদিত্য কোনো জবাব দেয় না। তখন ড্রাইভার বলে, আদিত্য দাদার গান ছাড়া রঙ্কিনী দেবীর পূজা কখনো জমেই না। জুই অবাক হয়ে জিজ্ঞেস করে, এই রঙ্কিনী দেবী কে? ড্রাইভার বলে, রঙ্কিনী দেবী হচ্ছে এই বংশের কুল দেবী। একমাত্র আমাদের বাড়িতেই রঙ্কিনী দেবীর পুরো মূর্তি আছে। পুরো গ্রামে আর কোথাও রঙ্কিনী দেবীর মূর্তি নেই। এই কারণেই তো আমাদের বাড়ির নাম রঙ্কিনী ভবন হয়েছে। এখানে আমাদের বাড়ি বলতে ড্রাইভার আসলে আদিত্যদের বাড়িকে বুঝিয়েছে। যেহেতু ড্রাইভার ছোটবেলা থেকেই আদিত্যদের বাড়িতেই বড় হয়েছে, তাই রঙ্কিনী ভবনকে সে নিজের বাড়ি মনে করে। এরপর ড্রাইভার রঙ্কিনী দেবীর ইতিহাস বলতে শুরু করে। আদিত্যর দাদা অর্থাৎ তার বাবার বাবা একদিন নদীতে গোসল করতে গিয়ে রঙ্কিনী দেবীর এই মূর্তিটা খুঁজে পেয়েছিল। এরপর আদিত্যর দাদা মূর্তিটা বাড়িতে নিয়ে যায়। রঙ্কিনী দেবীর মূর্তি বাড়িতে আসার পর তাদের ভাগ্য খুলে যায়। ব্যবসা বাণিজ্য সবকিছুতেই অনেক উন্নতি করতে থাকে। আদিত্যর দাদা বিশ্বাস করত রঙ্কিনী দেবী তাদের বংশের মেয়ে, তাই সে কখনোই বাইরের কোনো পুরোহিত ডেকে রঙ্কিনী দেবীর পূজা করায়নি। সে সবসময় নিজ হাতেই পূজা করত। আর আদিত্যর দাদার মৃত্যুর পর পূজার দায়িত্ব নেয় আদিত্যর মা। সেই এখন সবসময় নিজ হাতে রঙ্কিনী দেবীর পূজা করে। এরপর ড্রাইভার বলে, রঙ্কিনী দেবী সন্তুষ্ট থাকলে সবকিছুই ভালো হয়, কিন্তু যদি কোনো কারণে রঙ্কিনী দেবী রেগে যায় তাহলে। এতটুকু বলতেই আদিত্য ড্রাইভারকে থামিয়ে দেয়। আদিত্য বলে, কথা বাদ দিয়ে দ্রুত গাড়ি চালাও, শুভ সময় পেরিয়ে যাচ্ছে। আদিত্যকে গোমরা মুখে থাকতে দেখে জুই জিজ্ঞেস করে, বিয়েতে কি আপনার মত ছিল না? আদিত্য কোনো জবাব দেয় না। ঠিক সেই সময় হঠাৎ একজন পুলিশ অফিসার ওদের গাড়িটা আটকায়। পুলিশ দেখে ড্রাইভার একটু ঘাবড়ে যায়, কিন্তু জুই পুলিশ অফিসারকে দেখে অনেক অবাক হয়। গাড়ি থেকে নেমে তার সঙ্গে কথা বলতে যায়। আসলে এই পুলিশ অফিসার হচ্ছে জুইয়ের ছোটবেলার বন্ধু মানস। ব্যস্ততার কারণে সে জুইয়ের বিয়েতে উপস্থিত থাকতে পারেনি, তাই জুইকে সারপ্রাইজ দেওয়ার জন্য এভাবে রাস্তায় গাড়ি আটকে দিয়েছে। মানস বিয়েতে উপস্থিত না থাকায় জুই তার উপর একটু অভিমান করে। তখন মানস বলে, তোর বিয়ে হচ্ছে এটাই তো আমি বিশ্বাস করতে পারিনি। সকালে চা না পেলে যার ঘুম ভাঙে না সে নাকি বিয়ে করে সংসার সামলাবে। এরপর মানস জুইকে একটা গিফট দেয়। এরই মাঝে আদিত্য গাড়ি থেকে নেমে আসে। তারা একে অপরের সঙ্গে পরিচিত হয়। এরপর মানস আদিত্যকে বলে, 6 মাস হলো এখানে ট্রান্সফার হয়েছে আমার। আপনাদের তুলিন গ্রাম এখন আমার আন্ডারে। কখনো কোনো প্রয়োজন পড়লে অবশ্যই জানাবেন আমাকে। তখন আদিত্য বলে, আপনি এখানে নতুন তাই হয়তো জানেন না, আমাদের বাড়িতে কখনো পুলিশের প্রয়োজন হয় না।
এই কথা বলে আদিত্য মানুষের কাছ থেকে বিদায় নিয়ে জুইকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আদিত্য এবং জুই পৌঁছে যায় রঙ্কিনী ভবনে। নতুন বউয়ের আগমনে বাড়ির সবাই অনেক আনন্দিত। আদিত্য আর জুইকে বরণ করে নিতে বরণডালা নিয়ে বেরিয়ে আসে আদিত্যর মা পদ্ম। বরণ শেষে জুই আলতায় পা দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করবে, ঠিক ওই মুহূর্তে বড় একটা অঘটন ঘটে যায়। আদিত্যর বাবা সোমনাথ হঠাৎ করেই দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে লুটিয়ে পড়ে, আর সাথে সাথেই তার মৃত্যু হয়। যেখানে আনন্দের সঙ্গে নতুন বউয়ের গৃহপ্রবেশের হওয়ার কথা ছিল, সেখানে নতুন বউকে যেতে হয় শ্মশান ঘাটে। সোমনাথের দেহ দাহ করার সময় পুরোহিত সোমনাথের ছেলেদেরকে উদ্দেশ্য করে বলে, তোমাদের বাবা এমন একটা মেয়েকে বাড়ির বউ করে আনলো যে কিনা বাড়িতে পা রাখতে না রাখতেই তোমার বাবার মৃত্যু হলো। যদি একটু দেখে শুনে ভালো কোনো পরিবারের মেয়েকে নিয়ে আসতো তাহলে এমনটা হতো না। কথাটায় জুই বেশ কষ্ট পায়, কিন্তু তখনই আদিত্য বলে ওঠে, বাড়িতে নতুন কারো আগমন কারো মৃত্যুর কারণ হতে পারে না, তাই বাবার মৃত্যুর জন্য জুইকে কোনোভাবেই দায়ী করা যায় না। সোমনাথের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর জুই বাড়িতে ফিরে সবার জন্য ভাত রান্না করতে যায়। জুইয়ের শাশুড়ি তাকে ভাত রান্না করতে বলেছিল, কিন্তু জুই রান্নাঘরের চুলোয় রান্না করছিল দেখে বাড়ির কাজের মহিলা জবা চেঁচিয়ে ওঠে। সে বলে, বাড়ি থেকে কি কিছুই শিখে আসোনি নাকি? এরপর জবা জুইয়ের হাতে একটা মাটির চুলা ধরিয়ে দিয়ে বলে, বাইরে গিয়ে রান্নার ব্যবস্থা করো। জবা নিজেও হেল্প করে জুইকে। সেই সময় জবা কটাক্ষ করে বলে, তোমার আসলে কপালটা খুব পোড়া। কোথায় নতুন বউ বাড়িতে এসে রঙ্কিনী দেবীর ভোগ রান্না করে খাওয়াবে, তা না নিজের শ্বশুরটাকেই খেয়ে ফেললে। পদ্ম পেছন থেকে জবার এমন কথা শুনে রেগে গিয়ে বলে, ও বাড়ির বউ, তাই কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবি। এরপর রান্না হয়ে গেলে সবাই যখন একসাথে খেতে বসে পদ্ম তখন অনেক ইমোশনাল হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে বলে, ৩৮ বছরের সংসার জীবনে এই প্রথম তোদের বাবাকে ছাড়া খেতে বসলাম। পদ্মর মতো বাড়ির সবারই অনেক মন খারাপ ছিল। পদ্ম এবং সোমনাথের মোট 4 সন্তান। বড় ছেলে শিবু, মেজ ছেলে রুদ্র আর ছোট ছেলে আদিত্য, আর তাদের 3 ভাইয়ের একমাত্র বোন মিঠাই। জুই একে একে সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল, কিন্তু রুদ্রর প্লেটে খাবার দিতেই সে ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করতে শুরু করে। রুদ্র জুইকে উদ্দেশ্য করে বলে, তোর হাতের খাবার আমি খাবো না, তুই আমার বাবাকে খেয়েছিস। এরপর সে কমলিনী নামের কারো কথা উল্লেখ করে বলে, কমলিনী থাকলে এসবের কিছুই হতো না, তোমরা কমলিনীকে ফিরিয়ে নিয়ে আসো। রুদ্রর আচরণে জুই অনেক ভয় পেয়ে যায়। রুদ্রর আসলে একটু মানসিক সমস্যা ছিল। সে একটুতেই অনেক বেশি হাইপার হয়ে যায়, সবসময় মদের নেশায় বুঁদ হয়ে থাকে। তাই পদ্ম আদিত্য আর শিবকে বলে রুদ্রকে তার ঘরে নিয়ে গিয়ে শান্ত করতে। রুদ্রর এমন অস্বাভাবিক আচরণে মিঠাই বিরক্ত হয়ে বলে, বিয়ে বাড়ি থেকে আসার সময় পুরো রাস্তা মদ খেতে খেতে এসেছে রুদ্র। তখন পদ্ম বলে, ও আসলে কি চায়? এমন চলতে থাকলে তো রঙ্কিনী দেবীর অভিশাপে পুরো বাড়িটাই ধ্বংস হয়ে যাবে। এরপর পদ্ম জুইকে সান্ত্বনা দিয়ে বলে, রুদ্র ব্যবহারে কষ্ট পেও না, হঠাৎ করে সবকিছু এলোমেলো হয়ে গেল তো। হিসাব মতো কাল তোমাদের ফুলশয্যা হওয়ার কথা ছিল, কিন্তু আমি চাচ্ছিলাম সোমনাথের মৃত্যুর নিয়মকানুন পালন না হওয়া পর্যন্ত তোমরা একটু আলাদা থাকো। এই কয়দিন তুমি মিঠাইয়ের রুমে থাকো। জুই শাশুড়ির কথা মেনে নেয়। সে ঘুমানোর জন্য মিঠাইয়ের ঘরে যায়, কিন্তু মিঠাই জুইকে দেখে বলে, তুমি নতুন বউ, তুমি কেন আমার সঙ্গে থাকবে? তোমার জন্য আর অনেক ভালো জায়গা আছে। এই কথা বলে মিঠাই জুইকে কাজের মহিলা জবার ঘরে নিয়ে যায়। এরপর জুইকে বলে, এটাই তোমার আসল জায়গা, এখন থেকে এখানেই থাকবে তুমি। জুই কোনো কথা না বলে চুপচাপ জবার ঘরে চলে যায়। মিঠাই চলে যাওয়ার পর জুই জবাকে জিজ্ঞেস করে, আচ্ছা এই কমলিনীকে? জবা বলে, সে এই বাড়ির মেজ বউ, রুদ্রর বউ ছিল সে। রঙ্কিনী দেবীর অভিশাপে মৃত্যু হয়েছে তার। কথাটা শুনে জুই অনেক ভয় পেয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠেই জুই সবার জন্য চা বানায়, কিন্তু আগের রাতের ঘটনাগুলো কোনোভাবেই তার মাথা থেকে যাচ্ছিল না। সেসব ভাবতে ভাবতে জুই চায়ের কাপে অতিরিক্ত চা ঢেলে ফেলে। তখনই আদিত্য এসে ব্যাপারটা সামলে নেয়। জুইয়ের মন ভালো করার জন্য সে চায়ের প্রশংসাও করে, কিন্তু জবা কথা শোনানোর সুযোগ হাতছাড়া করে না। সকালবেলা জুই নতুন শাড়ি পরেছে বলে জবা কটাক্ষ করে বলে, তোমার কি কোনো আক্কেল নেই? শ্বশুর মরেছে একদিনও হয়নি, তুমি কিনা নতুন শাড়ি গয়না পরে পটের বিবি সেজে বসে আছো। জুই বলে, আমার কাছে তো নতুন শাড়ি ছাড়া আর কিছু নেই। তখন জবা জুইকে বলে পদ্মর কাছে গিয়ে শাড়ি চাইতে। জুইও তার কথা মতো পদ্মকে শাড়ির ব্যাপারে বললে পদ্ম বলে, তুমি মিঠাইয়ের আলমারি থেকে যা পছন্দ হয় নিয়ে নাও। জুই শাশুড়ির কথা মতো ননদের আলমারি থেকে শাড়ি বের করে পরে, কিন্তু জুই জানতো না মিঠাইয়ের কাছ থেকে সে যে শাড়িটা নিয়ে পড়েছে সেটা মিঠাইয়ের শাড়ি নয়, সেটা আসলে কমলিনীর শাড়ি ছিল। মিঠাই জুইয়ের গায়ে শাড়িটা দেখে একটা শয়তানি বুদ্ধি বের করে। সে ইচ্ছে করে জুইয়ের হাতে চা দিয়ে রুদ্র রুমে পাঠিয়ে দেয়। রুদ্র রুমে তার ডক্টর এসেছে। মিঠাই চাটা ডক্টরকে দিতে বলে। এখন জুই তো আর এসবের কিছুই জানে না। সে চুপচাপ চা নিয়ে রুদ্রর রুমে চলে যায়, আর তাকে দেখা মাত্রই রুদ্র ভেবে নেয় সে হয়তো কমলিনী। রুদ্র তখন কমলিনী ভেবে জুইকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি কোথাও যাওনি, তুমি আমার কাছেই আছো, আমি তোমাকে আর কোথাও যেতে দেব না।
রুদ্র অনেক পাগলামি করতে শুরু করে। তখন বাড়ির সবাই ছুটে এসে জুইকে রুদ্রর কাছ থেকে ছাড়িয়ে নেয়। জুই এইসব কাণ্ডতে অনেক ভয় পেয়ে গিয়েছিল। এরপর ডক্টর ইঞ্জেকশন দিয়ে রুদ্রকে ঘুম পাড়িয়ে দেয়। পদ্ম তখন জুইয়ের পরনে কমলিনীর পরা শাড়ি দেখে বুঝতে পারে এই সব কিছু এই শাড়ির কারণেই হচ্ছে। সে মিঠাইয়ের সাথে রাগারাগি করে বলে, কমলিনীর শাড়ি তোর আলমারিতে কেন? তুই কি ভুলে গেছিস রুদ্রর এই অবস্থা হয়েছে কমলিনীর জন্য? এদিকে জুই ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়। পদ্ম জুইকে সান্ত্বনা দিয়ে বলে, আমার ছেলেটা এমন ছিল না জানো, বিয়ের পর থেকেই এমন হয়ে গেছে। পদ্ম জুইকে কমলিনীর ব্যাপারে বলতে শুরু করে। কমলিনীর সাথে রুদ্রর প্রথম দেখা হয়েছিল একটা জঙ্গলে। কমলিনী ফটোগ্রাফি করার জন্য একা গিয়েছিল সেখানে। অল্প কিছুদিনের মধ্যে একে অপরকে ভালোবেসে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তারা। এমনিতে রুদ্র বাড়ির কাউকে কিছু না জানিয়ে কখনোই কোনো সিদ্ধান্ত নেয় না, কিন্তু সেই দিন বাড়ির কাউকে কিছু না জানিয়ে সে কমলিনীকে নিয়ে বাড়িতে উপস্থিত হয়। কমলিনীকে দেখে বাড়ির সবার চোখ একেবারে কপালে উঠে যায়, কারণ রুদ্র সম্ভ্রান্ত বনেদি পরিবারের ছেলে। বাড়ির সবাই শালীন পোশাক পরিধান করে, আর কমলিনী ছিল বিলেত ফেরত শর্ট ড্রেস পরা মডার্ন মেয়ে। তাই রুদ্র যখন জানায় সে কমলিনীকে বিয়ে করেছে, সোমনাথ চিৎকার করে বলে, এমন একটা মেয়েকে বিয়ে করতে তোমার লজ্জা করলো না? উত্তরে রুদ্র বলে, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তাই ওর কোনো অসম্মান আমি সহ্য করব না। কমলিনীকে মেনে নিতে যদি সমস্যা হয় তোমাদের, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। পদ্ম চাচ্ছিল না তার ছেলে বাড়ি ছাড়া হোক, তাই অনিচ্ছা সত্ত্বেও ওই দিন সে কমলিনীকে বরণ করে নিয়েছিল। ওই দিন সোমনাথ রাগ করে পদ্মকে বলেছিল, ছেলের প্রতি তোমার এই অন্ধ ভালোবাসাই একদিন তোমার ছেলের জীবনের কাল হবে। পদ্ম কথাটা তেমন একটা গুরুত্ব দেয়নি। পদ্ম ভেবেছিল কমলিনী শহরে বড় হয়েছে, তাই এমন উচ্ছৃঙ্খল জীবনযাপন করে। এই পরিবারে থাকলে ধীরে ধীরে সবকিছু শিখে যাবে, একদিন ঠিক পরিবারের সাথে মানিয়ে নেবে। কিন্তু পদ্মর ধারণা ভুল প্রমাণিত হয়। পদ্ম অনেক চেষ্টার পরেও কমলিনীকে ওই বাড়ির নিয়মকানুন শেখাতে পারে না। উল্টো দিন দিন কমলিনীর উচ্ছৃঙ্খলতা আরো বাড়তে থাকে। বাড়ির ভেতরে সারাদিন সে নেশায় ডুবে থাকত। নিজের মধ্যে একটা আলাদা জগৎ তৈরি করে নিয়েছিল সে, আর সেই জগতে রুদ্র ছাড়া আর কেউ ছিল না। কিন্তু ধীরে ধীরে সেটাও শেষ হতে থাকে। দুজন ভালোবেসে বিয়ে করলেও ধীরে ধীরে দুজনের সংসারে অশান্তি শুরু হয়। দুজনের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া ঝাঁটি চিৎকার চেঁচামেচি লেগেই থাকতো। এই অশান্তি থেকে বাঁচতে রুদ্র একটা সময় বাইরে যেতে শুরু করে। বাড়িতে আসা একেবারেই বন্ধ করে দেয় সে। এভাবে কিছুদিন চলার পর একদিন হঠাৎ করে কমলিনী একেবারে বদলে যায়। এক সকালে কমলিনী পদ্মর মতো শাড়ি পরে পুজোর ঘরে গিয়ে পদ্মকে বলে, আজ থেকে আপনার ছুটি, আজ থেকে পুজোর দায়িত্ব আমি পালন করব। জবাবে পদ্ম বলে, দেরিতে হলেও তোমার সুবুদ্ধি হয়েছে দেখে ভালো লাগলো, কিন্তু পুজো করতে চাইলেই তো আর করা যায় না। পুজোর কিছু নিয়ম কানুন আছে, কিছুদিন আমার সঙ্গে থেকে শেখো, তারপর দেখা যাবে। এই কথা বলাতে কমলিনী রেগে গিয়ে বলে, আজ থেকে বলছি মানে আজ থেকেই আমি দায়িত্ব নেব। তাই বাধ্য হয়ে পদ্ম কমলিনীকে পুজোর নিয়মকানুন শিখিয়ে দেয়। খুব অল্প সময়ের মধ্যে সে ভালোভাবে সবকিছু শিখেও নেয়। এরপর থেকে রান্নাবান্নার প্রতিও তার আগ্রহ বাড়তে থাকে। ধীরে ধীরে সংসারী হয়ে ওঠে কমলিনী। এসব করে সে রুদ্রর মনে জায়গা করে নিতে চেয়েছিল, যাতে সম্পর্কটা আবারও আগের মতো হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। কমলিনী রুদ্রর মন থেকে একেবারেই উঠে গেছে। সে কোনোভাবেই আর কমলিনীর সঙ্গে তার সম্পর্কটা ঠিক করতে চায় না। তখন কমলিনী রুদ্রকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। সে বলে, বাইরে রুদ্রর কোন এক্সট্রা ম্যারিটাল রিলেশন আছে তা সে বাড়িতে জানায় না। কমলিনী পদ্মকে বলে, আমার বেলায় রঙ্কিনী দেবী রুষ্ট হয়, আপনার ছেলে যে এসব করে বেড়াচ্ছে এতে আপনার রঙ্কিনী দেবী রুষ্ট হচ্ছে না? এটা শুনে রুদ্র রেগে গিয়ে বলে, তোমার আর আমার মাঝে রঙ্কিনী দেবী কোথা থেকে আসছে? এই কথা বলাতে কমলিনী রেগে গিয়ে রঙ্কিনী দেবীর মূর্তিটা কুয়ায় ফেলে দেয়। আর তার পরের দিনই মাঝরাতে কমলিনী একাই কুয়ার পাড়ে চলে যায়। আর তারপর হঠাৎ করে কুয়াতে লাফ দেয়, আর সেখানেই মৃত্যু হয় কমলিনীর। অতীতের ঘটনাগুলো বলা শেষ করে জুইকে পদ্ম বলে, রঙ্কিনী দেবী কখনো অনাচার সহ্য করে না। কমলিনী তার নিজের পাপের শাস্তি নিজেই পেয়েছে, কিন্তু রুদ্র বিশ্বাস করে ওর কারণেই কমলিনীর মৃত্যু হয়েছে। আর তারপর থেকে রুদ্র এমন পাগলামো শুরু করেছে। ওই দিনই বিকেলবেলা রঙ্কনী ভবনে এক মহিলা তার মেয়েকে নিয়ে পদ্মর সঙ্গে দেখা করতে আসে। জুই ওদের জন্য চা নিয়ে গেলে পদ্ম জুইকে চা রেখে ভেতরে যেতে বলে। চলে যাওয়ার সময় জুই শুনতে পায় ওরা জুইয়ের ব্যাপার নিয়েই কথা বলছে, তাই জুই আড়ালে দাঁড়িয়ে ওদের কথা শুনতে থাকে। ওই মহিলা পদ্মর কাছে জুইয়ের পরিচয় জানতে চায়। পদ্ম জানায় জুই আদিত্যর স্ত্রী। এই কথা শুনে মহিলা বলে, এই কাজটা কিভাবে করলেন আপনারা? মহিলা তার মেয়ে মঞ্জুরির দিকে দেখিয়ে বলে, জুই যদি আদিত্যর স্ত্রী হয় তাহলে মঞ্জুরির কি হবে? আপনাদের বড় ছেলের স্ত্রী বল্লরী বেঁচে থাকলে কি আপনারা এমনটা করতে পারতেন? কথাটা শুনে জুইয়ের মনে অনেক প্রশ্ন জাগে। তাই ওই মহিলা যখন তার মেয়েকে নিয়ে চলে যাচ্ছিল তখন জুই তাদের পেছন পেছন গিয়ে তাদেরকে থামায়। সে ওই মহিলাদের কাছ থেকে তার প্রশ্নের উত্তরগুলো জানতে চাচ্ছিল। জুই জিজ্ঞেস করে, এই বাড়িতে বড় বউ কিভাবে মারা গেছে? মঞ্জুরি তখন রেগে গিয়ে বলে,
তোমার সেটা জানার কোনো দরকার নেই। জুই আবারও রিকোয়েস্ট করে বলার জন্য। তখন মঞ্জুরির মা বলে, এই বাড়ির বড় বউ হচ্ছে আমার বড় মেয়ে বল্লরী। আগুনে পুড়ে মারা গেছে সে। বল্লরীর মা জানায় বল্লরী সুইসাইড করেছিল। জুই জিজ্ঞেস করে, কেন এভাবে সুইসাইড করলো? বল্লরীর মা বলে, আমার মেয়েটা না অনেক নরম মনের ছিল, অল্পতেই কষ্ট পেত। জানি না কেন শুরু থেকেই মনে হতো ওই বাড়ির কেউ ওকে বড় বউয়ের মর্যাদা দেয় না। এটা নিয়ে ওর মনে অনেক কষ্ট ছিল। বল্লরীর মা আরও জানায়, বল্লরীর বিয়ের পর প্রথম দিন যখন আনুষ্ঠানিকভাবে শিবু বল্লরীর ভাত কাপড়ের দায়িত্ব নেয়, তখন বাড়ির সবাই আনন্দ করলেও বল্লরী কাঁদতে শুরু করে দেয়। সবাই চিন্তিত হয়ে কারণ জানতে চাইলে বল্লরী বলে, আমি এই বাড়ির বড় বউ। এইবারের নিয়ম অনুযায়ী নতুন বউকে বাড়িতে এসে সবার আগে রঙ্কিনী দেবীর ভোগ রেঁধে খাওয়াতে হয়। আমার বেলায় কেন এমনটা হলো না? ব্যাপারটা বুঝতে পেরে পদ্ম জবাকে বল্লরীর ভোগ রান্না করার ব্যবস্থা করতে বলে। বল্লরীও এতে অনেক খুশি হয়। ধীরে ধীরে বল্লরী সংসারের সমস্ত কাজ শিখে নেয়। সে সংসারের সমস্ত দায়িত্ব নিজের উপর নিয়ে নেয়। সব বেশ ভালোই চলছিল, কিন্তু বিয়ের অনেক দিন পর হয়ে গেলেও বল্লরীর কোনো সন্তান হচ্ছিল না। ডক্টর জানায় বল্লরীর মা হওয়ার ক্ষেত্রে কিছু কমপ্লিকেশনস আছে। বিষয়টা নিয়ে বল্লরী সবসময় মন খারাপ করে থাকতো। তখন পদ্ম বল্লরীর মাকে বলে, এসব নিয়ে আমরা কিন্তু কখনো বল্লরীকে কিছু বলিনি, ভবিষ্যতেও বলবো না। তখন বল্লরী বলে, আমি হয়তো আর কখনো মা হতে পারবো না, কিন্তু আমি এই পরিবারকে উত্তরাধিকার দেওয়ার ব্যবস্থা করতে চাই। বল্লরী পদ্মকে বলে, আদিত্যর সাথে আমার বোন মঞ্জুরি বিয়ে দিয়ে দিন। পদ্ম অবাক হয়ে বলে, এটা কেমন কথা? আদিত্যরও তো মতামত থাকতে হবে। বল্লরী এবার কাঁদতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে বলে, আপনি কেন আমার কথা বুঝতে পারছেন না? আপনি একবার আদিত্যর সঙ্গে কথা বলুন। আপনি বললেই আদিত্য রাজি হয়ে যাবে। বল্লরীর পাগলামি দেখে পদ্ম তার কথা মেনে নিতে বাধ্য হয়। পদ্ম রাজি হতেই বল্লরী অনেক খুশি হয়। সে নিজের মা বোনের সঙ্গে বাবার বাড়ি গিয়ে বিয়ের আয়োজন করতে শুরু করে। কিন্তু পরদিনই আবার কি মনে করে রুক্মিণী ভবনে ফিরে আসে সে, আর সেই দিনই মৃত্যু হয় বল্লরীর। এতটুকু বলেই বল্লরীর মা আর বোন সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা রঙ্কিনী ভবনের সবাই একসঙ্গে খেতে বসলে পদ্ম আদিত্যকে জানায় আজ বল্লরীর মা আর বোন এসেছিল। আদিত্য জবাব দেওয়ার আগেই জুই বলে, ভাগ্যিস এসেছিল, তা না হলে তো আমি কখনো জানতেও পারতাম না মঞ্জুরির সাথে আপনার বিয়ে ঠিক হয়েছিল। শিবু তখন জবাব দেয়, এটা জানা না জানার কি আছে? বল্লরীর পাগলামের কারণে সবাইকে বিয়েতে মত দিতে বাধ্য হতে হয়েছিল। প্রথম দিন থেকেই সে সবকিছুতেই জেদ করত। বল্লরীর আচরণ পদ্মর কাছে সন্দেহজনক মনে হয়। পদ্ম বল্লরীর মাকে জিজ্ঞেস করে, বল্লরীর কোনো সমস্যা আছে নাকি? বল্লরীর মা জানায় ছোটবেলা থেকেই বল্লরী অনেক অল্পতেই রেগে যায়। পাড়ার মানুষ এটা নিয়ে রটিয়ে দিয়েছিল বল্লরী পাগল, এই কারণেই বল্লরীর বিয়ে হচ্ছিল না। তাই বল্লরীর মা বাধ্য হয়ে বিয়ের আগে এই বিষয়টা গোপন রেখেছিল, না হলে তো তার এই বিয়েটাও ভেঙে যেত। সে এই বিষয়ের জন্য পদ্মর কাছে ক্ষমাও চায়। কিন্তু সেটা শুনে শিবু বলে ওঠে, যে সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু হয়েছে সেই সম্পর্ক আমি রাখবো না। পদ্ম শিবুকে থামিয়ে দিয়ে বলে, একবার যেহেতু বল্লরীকে এই বাড়ির বউ করে এনেছি, তাই এই বাড়িতে ওর কোনো অসম্মান হবে না। প্রথম প্রথম বল্লরীর সংসারে মেয়ের মতো সব দায়িত্ব পালন করছিল, কিন্তু মা না হওয়ার কষ্টে বল্লরীর অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে। পুরো দিন সে রঙ্কিনী দেবীর মন্দিরে পূজা করেই কাটিয়ে দিত। বল্লরীর বিশ্বাস ছিল দেবীকে সন্তুষ্ট করলে দেবী তাকে সন্তান দান করবে। বল্লরীর মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে কোনো কারণ ছাড়াই শিবু এবং বাকিদের সন্দেহ করত। শিবুকে তার কলিগের সাথে পর্যন্ত সন্দেহ করত। কলিগের সামনে তাকে অনেক আজে বাজে কথা বলে অপমানও করে বল্লরী। বাড়ির সবাই বল্লরীকে সুস্থ করার জন্য অনেক ডাক্তার দেখায়, অনেক চেষ্টা করে, কিন্তু বল্লরীর বিশ্বাস ছিল রঙ্কিনী দেবীর উপর, দেবী তাকে উদ্ধার করবে। তাই সে রাত দিন এক করে পূজা করে যেত। রঙ্কিনী দেবীকে তুষ্ট করার জন্য অনেক কিছুই করেছে বল্লরী, কিন্তু কোনো কাজ হয়নি। একদিন বল্লরী জোর করেই সবাইকে মঞ্জুরির সঙ্গে আদিত্যর বিয়ে দেওয়ার জন্য রাজি করায়। ওই দিন সে বিয়ের প্রিপারেশন নিতে বাবার বাড়ি চলে যায়, কিন্তু পরের দিনই আবার ফিরে এসে পদ্মর সঙ্গে অনেক খারাপ আচরণ করতে শুরু করে। এক পর্যায়ে সে পদ্মর গালে সজোরে থাপ্পড়ও মেরে দেয়। এরপর সে মন্দিরে গিয়ে পুজো করতে শুরু করে, আর ওই রাতেই বল্লরী নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়, যার ফলে তার মৃত্যু হয়। এই কথা বলার পর শিবু জুইকেও বলে, রঙ্কিনী দেবী কোনো অনাচার সহ্য করে না। বল্লরী মায়ের গায়ে হাত তুলেছিল, তাই রঙ্কিনী দেবী তাকে শাস্তি দিয়েছে। সমস্ত ঘটনা শুনে জুই একটু চিন্তায় পড়ে যায়। বাড়ির দুইজন বউয়ের এইরকম অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে, নিশ্চয়ই ওদের মৃত্যুর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। কিন্তু কি সেই রহস্য? এসব ভাবতে ভাবতে জুইয়ের হাতে একটা পুরনো ছবি আসে। ছবিতে আদিত্যর পাশে অন্য একটা মেয়ে, আর দুজনেই বিয়ের সাজে সেজেছে। জুইয়ের আর বুঝতে বাকি থাকে না যে আদিত্যর আগেও একবার বিয়ে হয়েছে। এত বড় একটা কথাও তার কাছে লুকিয়ে রাখা হয়েছে। তাই জুই আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকতে চায় না। সকালবেলা ঘুম থেকে উঠেই সে নিজের ব্যাগ গোছাতে শুরু করে দেয়। এটা দেখে আদিত্য জুইকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এভাবে কোথায় যাচ্ছ? জুই কোনো জবাব না দিয়ে আদিত্যকে বিয়ের ছবিটা দেখায়। ছবিটা দেখে আদিত্য মন মরা হয়ে যায়। জুইয়ের ছবির ব্যাপারে জানতে চায়। তখন আদিত্য জুইকে তার প্রথম বিয়ের গল্প বলতে শুরু করে। তুলিন গ্রামের এক উৎসবের দিন সিন্ধুজার সঙ্গে প্রথম দেখা হয়েছিল আদিত্যর।
প্রথম দেখাতেই আদিত্যর মনে হয়েছিল সিন্ধুজা অন্য মেয়েদের মতো নয়, সে সবার থেকে আলাদা। আদিত্য সিন্ধুজার প্রেমে পড়ে যায়। ধীরে ধীরে দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়। পরিবারের সম্মতি নিয়ে ওরা বিয়েও করে নেয়। খুব সুখেই যাচ্ছিল ওদের সংসার জীবন। তবে সিন্ধুজার একটা ছোট্ট সমস্যা ছিল, তার মাঝে মধ্যেই খুব শ্বাসকষ্ট হতো, আর তখন তাকে ইনহেলার নিতে হতো। এক রাতে হঠাৎ করেই সিন্ধুজার অতিরিক্ত শ্বাসকষ্ট শুরু হয়। আদিত্য বুঝতে পেরে ইনহেলার খুঁজতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যক্রমে ইনহেলারটা কোথাও খুঁজে পায় না। তাই নিঃশ্বাস নিতে না পেরে ছটফট করতে করতে মারা যায় সিন্ধুজা। সিন্ধুজার মৃত্যুর কথা শুনে জুই ভীষণ অবাক হয়। তখন আদিত্য তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সিন্ধুজার মতো করে সে আর কাউকে ভালোবাসতে পারবে না, তবে জুইয়ের প্রতি তার দায়িত্বের কোনো কমতি থাকবে না। সেটা শুনে জুই একটু রাগ দেখিয়ে বলে, বিয়ের আগে কেন কথাটা আমাকে বলেননি? আমাকে এভাবে ঠকালেন কেন? তখন আদিত্য বলে, তোমার বাবা মা সবটাই জানতো, জেনে শুনেই বিয়েটা দিয়েছে। এই কথা শুনে জুইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে ভাবতেও পারেনি তার বাবা মা এমন একটা লোকের সঙ্গে তার বিয়ে দেবে। আদিত্য রুম থেকে বেরিয়ে যাওয়ার পর জুই তার মাকে ফোন করে বলে, তোমরা আমার সঙ্গে এমন একটা কাজ করতে পারলে? তখন ওর মা বলে, আমাদেরকে অযথা ভুল বুঝিস না। ওই সময় আমাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে আদিত্যর পরিবার সাহায্য না করলে আমরা সার্ভাইভ করতে পারতাম না। আর তাছাড়া মানুষের কি দুটো বিয়ে হয় না? স্বামী সংসার দুটোই তো অনেক ভালো পেয়েছিস, তোর তো খুশি হওয়ার কথা। আমাদের এই বিষয় নিয়ে অযথা আর জ্বালাতন করিস না। আমরা এখন আর তোর কোনো দায়িত্ব নিতে পারবো না। মায়ের এমন কথা শুনে জুই আরো বেশি ভেঙে পড়ে। রাতে জুই একা মন খারাপ করে বসেছিল। তখনই আদিত্য এসে তাকে জানায় যে সে জুইয়ের নামে একটা অ্যাকাউন্ট খুলতে চায়, কিন্তু জুই বলে দেয়, আমার এসবের কোনো প্রয়োজন নেই। সেটা শুনে আদিত্য বলে, আমি জানি তোমার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার একটা দায়িত্ব তো আছে, তাই পেপারগুলোতে সাইন করে দাও। দায়িত্বের কথা শুনে জুই আর কথা বাড়ায় না। যেখানে তার বাবা মাই তার দায়িত্ব নিতে রাজি নয়, সেখানে স্বামীর কাছে অধিকার চাওয়াটা তো নিছক বোকামি। জুই চুপচাপ পেপারগুলোতে সাইন করে দেয়। আদিত্য পেপারগুলো নিয়ে বেরোতেই তার সঙ্গে রুদ্রর দেখা হয়ে যায়। রুদ্র তাকে নেশার ঘরে বলে, গতবার তো 10 লাখ টাকার ইন্স্যুরেন্স করিয়েছিলি, এবার কত টাকার করালি? আদিত্য তাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, কিন্তু রুদ্র বলে, আমি তোদের সত্যিটা সবাইকে জানিয়ে দেব। তুই নিজের বউকে মেরে ইন্স্যুরেন্সের টাকা হাতিয়েছিস, আর শুধু নিজের বউকেই নয়, মেজ বউ আর বড় বউকেও মেরেছিস। তোদের বাড়িতে থাকলে কেউ বাঁচবে না। ঘটনাচক্রে এই কথা আড়াল থেকে জুই শুনে ফেলে। সে তখনই মানুষকে গিয়ে সবটা জানায়। এসব কথা শুনে মানুষ নিজেও বেশ চিন্তায় পড়ে যায়। ওদিকে আদিত্য কোনোভাবেই রুদ্রকে সামলাতে পারছিল না। দুই ভাইয়ের মধ্যে ভীষণ হাঙ্গামা সৃষ্টি হয়। এমন সময় শিবু আর মিঠাই এসে রুদ্রকে তার রুমে নিয়ে যায়। তবুও রুদ্র শান্ত হচ্ছিল না। এটা দেখে মিঠাই বলে, এজন্যই বলে ওকে রুমের ভেতর আটকে রাখ, না হলে তো এইসব হাঙ্গামা করবেই। তার এই কথা শুনে রুদ্র আরো বেশি ক্ষেপে যায়, কিন্তু মিঠাই তাতেও শান্ত হয় না, বরং রুদ্রকে আজে বাজে কথা বলে গালাগাল করতে থাকে। রুদ্রও তখন এসব সহ্য করতে না পেরে কষে মিঠাইয়ের গালে একটা চড় বসিয়ে দেয়। দুজনের মধ্যে আবারও শুরু হয় হাঙ্গামা। শিবু তখন কোনো উপায় না পেয়ে তাড়াহুড়ো করে রুদ্রকে তার মেডিসিনগুলো খাইয়ে শান্ত করে। এদিকে মানুষ জুইকে বলে, ওই বাড়িতে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে, আর রুদ্র এই ব্যাপারে কিছু একটা জানে। তুমি কি একবার রুদ্রর সঙ্গে কথা বলবে? কিন্তু জুই বলে, ওর তো মাথায় সমস্যা, আমি ওর কাছে গেলেও কেমন কেমন যেন করে। সেটা শুনে মানুষ বলে, তুমি কি শিওর যে ওর আসলেই মানসিক সমস্যা আছে, নাকি তাকে অসুস্থ বানিয়ে রাখা হয়েছে? তুমি যেভাবেই হোক সুযোগ বুঝে ওর সঙ্গে কথা বলো, তাহলে কিছু না কিছু একটা অবশ্যই জানা যাবে। পরদিন জুই রুদ্র রুমে চা দিতে গিয়ে দেখে রুদ্র তার রুমে নেই। সে বিষয়টা এসে বাকিদের জানালে তারা ছুটে যায় রুদ্রকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে রুদ্র পুজোর রুমে মৃত অবস্থায় পড়ে আছে। এটা দেখে সবাই একেবারে হতবাক হয়ে যায়। ভাইয়ের লাশটা দেখে মিঠাই কাঁদতে কাঁদতে একেবারে মূর্ছা যাওয়ার মতো অবস্থা। সে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দে দাদা, আমার দরজাটা খুলে দেওয়া উচিত ছিল। তার এইসব কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন মিঠাই বলে, রাতে দাদা আমাকে বারবার ওর ঘরের দরজা খুলে দিতে বলছিল। ওর খুব মদের নেশা লাগছিল। দরজা খুলে দিলে আবার যদি কোনো হাঙ্গামা করে, তাই আমি খুলিনি। রাগের মাথায় বলে দিয়েছিলাম এত মদ খাওয়ার ইচ্ছে হলে পুজোর ঘরে মহুয়া আছে, গিয়ে সেটা যেন খেয়ে নেয়। কিন্তু আমি জানতাম না ও সত্যি সত্যি গিয়ে ওই মহুয়া খেয়ে ফেলবে, আর ওই মহুয়ার কারণেই ও মারা গেছে। এসব কথা বলতে বলতে মেয়েটা আরও বেশি কান্নায় ভেঙে পড়ে। এরই মাঝে মানুষ তার একজন কনস্টেবলকে নিয়ে সেখানে পৌঁছে যায়। বাড়িতে পুলিশ দেখে শিবু অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? তখন মানুষ বলে, বাড়িতে এরকম একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে, আমাকে তো আসতেই হতো। শিবু তখন জিজ্ঞেস করে, আপনাকে কে জানালো যে এটা একটা অস্বাভাবিক মৃত্যু? তখনই জুই বলে ওঠে, ওকে আমি ডেকেছি। রুদ্রকে খুন করা হয়েছে, আর ওকে মেরেছে শিবু। আমি নিজের চোখে দেখেছি। এই কথা শুনে শিবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তখন জুই বলে, গত রাতে আমি দেখেছি শিবু দাদা জোর করে রুদ্র দাদাকে বেশি বেশি করে মেডিসিন খাওয়াচ্ছে। সে খেতে চাইছিল না, তবুও জোর করে তাকে খাওয়ানো হয়েছে। আমি নিশ্চিত ওই মেডিসিনের কারণেই সে মারা গেছে।
শিবু আর আদিত্য মিলে তখন মানুষকে কনভিন্স করার চেষ্টা করে যে এটা কোনো অস্বাভাবিক মৃত্যু নয়, কিন্তু মানুষ তাদের কথা বিশ্বাস করে না। সে রুদ্রর বডিটা পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে চাচ্ছিল। আদিত্যরা সেটাতে বাধা দেওয়ার চেষ্টা করলে মানুষ বলে ওঠে, অযথা পুলিশি কাজে বাধা দেবেন না, তাহলে কিন্তু আপনাদের সবাইকে ধরে নিয়ে যাব। তখন আর কেউ কিছু বলতে পারে না। মানুষ সেখান থেকে রুদ্রর বডি নিয়ে চলে যায়। পোস্টমর্টম শেষে রাতে মানুষ বডিটা রঙ্কিনী ভবনে নিয়ে আসে। তখন আদিত্যদের ফ্যামিলি ডক্টরও সেখানে উপস্থিত ছিল। সে মানুষকে জানায় যে গতরাতে সেই শিবুকে এক্সট্রা ওষুধের ডোজ দিতে বলেছিল, যাতে রুদ্র তাড়াতাড়ি শান্ত হয়। তবে এই ওষুধ খাওয়ার একটা নিয়ম আছে, এই ওষুধ খাওয়ার পর অ্যালকোহল খাওয়া যাবে না। কিন্তু শিবু তো সেটা খেয়েছে, আর সেই কারণেই তার এই অবস্থা। তো পোস্টমর্টম রিপোর্ট যেহেতু এখনো হাতে আসেনি, তাই মানুষ আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। মাঝরাতে সবাই যখন ঘুমিয়েছিল, তখনই হঠাৎ কে একজন চুপিসারে পদ্মর রুমে ঢুকে তার গলা টিপে তাকে মারার চেষ্টা করে। আর সাথে সাথেই পদ্মর ঘুম ভেঙে যায়। তখন জানা যায় এটা শুধুমাত্র পদ্মর একটা দুঃস্বপ্ন ছিল। পাশের রুম থেকে মায়ের চিৎকার শুনে মিঠাই দৌড়ে এসে তার মাকে সামলায়। পদ্ম তাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। এরই মাঝে আড়াল থেকে তার ড্রাইভার এই সব কিছু দেখে ফেলে। তবে সে কাউকে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। বাড়িতে এত সমস্যা দেখে মিঠাই পুরোহিত মশাইকে ডেকে আনে। সে পুরোহিতকে রিকোয়েস্ট করে যেভাবেই হোক তাদের বাড়িটাকে অভিশাপ মুক্ত করতে, তার জন্য যত টাকা লাগে তারা দেবে। সেটা শুনে পুরোহিত বলে, এমনটা তো হওয়ারই ছিল। সোমনাথ বাবু বহু বছর আগে এই গ্রামের একজন ফুল চাষিকে চোর অপবাদ দিয়ে তার জমি জমা বাড়ি সব কেড়ে নিয়েছিল। একটা পুরো পরিবারকে রাতারাতি ধ্বংস করে দিয়েছিল সে। ওই বাড়ির 6 জন সদস্য মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল। পরবর্তীতে সত্যিটা অবশ্য সবার সামনে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ওই বাড়িতে মারা গিয়েছিল 6 জন, আর এই বাড়িতে ইতোমধ্যেই 5 জন মারা গেছে। আরও একজন খুব দ্রুতই মারা যাবে, তাহলেই হিসাব বরাবর হবে। তবে এই ব্যাপারে আমার কিছু করার নেই। সেটা শুনে সবাই হতাশ হয়ে পড়ে। ওদিকে মানুষের হাতে পোস্টমর্টম রিপোর্ট এসে পৌঁছানো মাত্রই হঠাৎ জুই তাকে কল করে জিজ্ঞেস করে রিপোর্ট পাওয়া গেছে কিনা। তখন মানুষ জানায় যে রুদ্রর শরীরে বিষ পাওয়া গেছে, আর এই বিষটার ল্যাবে তৈরি কেমিক্যাল, ওষুধ কিংবা অ্যালকোহলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা আয়ুর্বেদিক জিনিসপত্র দিয়ে তৈরি। সেটা শুনে জুই একটু অবাক হয়। এরই মাঝে জবা 1 কাপ চা বানিয়ে তার জন্য নিয়ে আসে। তাকে দেখা মাত্রই জুই ফোনটা আড়ালে লুকিয়ে ফেলে। জবা চলে গেলে সে আবারও চায়ের কাপে চুমুক দিতে দিতে মানুষের কথা শুনতে থাকে। সে বুঝতে পারে ওই বাড়িতে যে মৃত্যুগুলো হয়েছিল সেগুলো মোটেও স্বাভাবিক ছিল না। বাড়িতে কোনো একজন খুনি আছে। এসব কথা বলতে বলতেই হঠাৎ জুইও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। মানুষ লাইনে থাকা অবস্থাতে তাকে বারবার ডাকতে থাকে, কিন্তু জুই রেসপন্স করার মতো কোনো সুযোগ পায় না। দেখেই বোঝা যাচ্ছে তার ওই চায়ের কাপের মধ্যেও বিষ মেশানো ছিল। তবে সৌভাগ্যবশত বাড়ির লোকেরা সময় থাকতে সেটা দেখতে পেয়ে তাকে বাঁচাতে সফল হয়। এরই মাঝে মানুষও ছুটে আসে তাদের বাড়িতে, কিন্তু জুই তখনও অজ্ঞান অবস্থায় ছিল। বাড়ির কেউই কিছু বুঝে উঠতে পারছিল না হঠাৎ করে তার কি হয়েছে। তখন মানুষ তাদেরকে বলে সে তাদের কাজের লোক জবার সঙ্গে কথা বলতে যায়, কারণ সে তো ফোনের ওপাশ থেকে শুনেছিল যে জবাই জুইকে চা দিতে এসেছে। তাই সেখান থেকে সে ধারণা করে নিশ্চয়ই জবাই চায়ের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। প্রথমে অন্যরা তার কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু তাদের ডক্টর যখন নিজেই বিষের বিষয়টা কনফার্ম করে তখন তারা বিশ্বাস করতে বাধ্য হয়। কিন্তু এরপর যখন তারা জবাকে খুঁজতে যায় তখন জানতে পারে জবা বাড়িতে নেই। সেই সময় ড্রাইভার জানায় জবাকে সে জঙ্গলের দিকে পালাতে দেখেছে। এই কথা শুনে মানুষও জঙ্গলের দিকে রওনা হয়, আর তার সাথে আদিত্যও চলে যায়, কারণ আফটার অল জুই তার স্ত্রী বলে কথা। মানুষ জঙ্গলের মধ্য দিয়ে খুঁজতে খুঁজতে ফাইনালি জবাকে ধরে ফেলে। পুলিশকে দেখে জবা ভীষণ ভয় পেয়ে যায়। সে হাত জোর করে বলতে থাকে, আমি কিছু করিনি। কিন্তু মানুষ তার কোনো কথা না শুনে তাকে ধরে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। এরই মাঝে জুইয়েরও জ্ঞান ফিরে আসলে সে সবার প্রথমে জবার খোঁজ করে। ততক্ষণে মানুষ জবাকে নিয়ে সেখানে পৌঁছে যায়। তখন জবাকে দেখে জুই বলে, তুমি না থাকলে আজ আমি বাঁচতে পারতাম না জবা মাসি। এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। তখন জানা যায় জুই যখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল তখন জবা সেই শব্দ শুনে ছুটে গিয়েছিল তাকে বাঁচানোর জন্য। তার এই অবস্থা দেখে সে নিজেও প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। আর কোনো উপায় না পেয়ে সে তাড়াহুড়ো করে রঙ্কিনী দেবীর গলায় থাকা নিম পাতার মালা খুলে এনে সেটার রস করে জুইকে খাইয়ে দিয়েছিল, যাতে তার বমি হয়ে শরীরের বিষক্রিয়া কমে যায়। আর তারপর জুইয়ের জন্য ওষুধ বানাতে আয়ুর্বেদিক শিকড় বাকড় নিতে জঙ্গলের দিকে ছুটেছিল। কিন্তু ফেরার পথে তার পায়ে বিষাক্ত কাঁটা লেগে যাওয়ায় সে অজ্ঞান হয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে তার জ্ঞান ফিরে আসলে সে আবারও খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ির দিকেই আসছিল। এই কথা শুনে সবাই চুপ হয়ে যায়। জবা তখন কাঁদতে কাঁদতে বলে, আমি ছোটবেলা থেকে তোমাদের মানুষ করেছি, তোমরা কি করে ভাবতে পারলে যে এত বড় খারাপ কাজ আমি করতে পারবো? তখন মানুষ বলে, অন্যদের কোনো দোষ নেই, আমি তাদেরকে বলেছিলাম। কিন্তু প্রশ্নটা তো থেকেই গেল, জুইকে বিষ দিল কে? তবে তার উত্তর কারো কাছে ছিল না। এসবের মাঝেই ড্রাইভার দৌড়ে গিয়ে সিঁড়ির আড়ালে কাউকে বলে,
তুমি ঠিকই বলেছিলে, ওদের হাতে আর বেশি সময় নেই, তাই যা করার কালকের মধ্যেই করতে হবে। তবে সে কার সঙ্গে কথা বলছিল এটা আমরা পরে জানতে পারবো। ওদিকে মানস জুইকে বলে, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে তোমার বাবার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। যতদিন না এই খনি ধরা পড়ছে ততদিন আমি তোমাকে ঝুঁকির মুখে রাখতে পারবো না। সেটা শুনে জুই বলে ওঠে, না মানস, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, অনেক উপকার করেছো আমার, কিন্তু এখন আমি নিজের সিদ্ধান্ত নিজেই নেব। আমি এই বাড়িতেই থাকবো। এই কথা শুনে মানুষ আর কিছু বলার সুযোগ পায় না। পরদিন সকালে জুইয়ের ঘুম ভাঙলে সে দেখতে পায় আদিত্য তার হাতটা ধরে তার পাশেই ঘুমিয়ে পড়েছে। জুই যখন হাত সরিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই আদিত্যর ঘুম ভেঙে যায়। সে জুইকে বলে, তুমি বসো, আমার একটু কথা আছে। জুই তার পাশে গিয়ে বসলে আদিত্য তার হাত ধরে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার বাবাকে কথা দিয়েছিলাম সবসময় তোমার খেয়াল রাখবো, কিন্তু সেটা পারলাম না। জুই তখন একটু রাগ দেখিয়ে বলে, আমাকে নিয়ে এত ভাববেন না, আমি ঠিক আছি। এরপর সে আদিত্যকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনারও কি মনে হয় যে এই বাড়িতে যে মৃত্যুগুলো হচ্ছে সেগুলো শুধুমাত্র রঙ্কিনী দেবীর অভিশাপ, নাকি এগুলো ওই চাষির অভিশাপ, আর নাকি এর মধ্যে অন্য কোনো রহস্য আছে? আদিত্য তার কথার কোনো উত্তর দেওয়ার আগেই বাইরের ঝগড়াঝাটির আওয়াজ শুনে তারা বাইরে বেরিয়ে আসে। তখন দেখা যায় মিঠাই ওই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে চাচ্ছে। সে আর এই মৃত্যুপুরীতে থাকতে চায় না। শিবু তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু মিঠাই তার কোনো কথা শুনতে চাচ্ছে না। এমন সময় আদিত্য গিয়ে সবাইকে শান্ত করে। এরই মাঝে পদ্ম এসে মিঠাইকে বাড়ি থেকে চলে যেতে দেখে পাগলের মতো আচরণ শুরু করে। এমনিতেই সে রুদ্রর মৃত্যুতে অনেক ভেঙে পড়েছিল, আর এখন মিঠাইয়ের চলে যাওয়াটাও সে মেনে নিতে পারছিল না। তখন বাকিরা তাকে সামলে ভেতরে নিয়ে যায়। সবাই ভেতরে যাওয়ার পর আদিত্য মিঠাইকে বলে, তুই যার হাত ধরে চলে যেতে চাইছিস তার এই বাড়ি ছাড়া চলবে তো? এই কথা শুনে মিঠাই হতবাক হয়ে যায়। আসলে মিঠাইয়ের তাদের বাড়ির ড্রাইভারের সঙ্গে সম্পর্ক ছিল, আর গত রাতে ওই ড্রাইভার মূলত মিঠাইয়ের সঙ্গেই কথা বলছিল। তারা বুঝে গিয়েছিল এই বাড়িতে থাকলে একদিন না একদিন তাদেরকেও মরতে হবে, তাই তারা পালাতে চাচ্ছিল। তারা ভেবেছিল তাদের এই সম্পর্কটা কেউ জানে না, কিন্তু আদিত্য তাদেরকে জানিয়ে দেয় সে শুরু থেকেই সবকিছু জানতো। তবে মিঠাই যেহেতু অনেক জেদি, সেই কারণে আদিত্য কখনোই কাউকে কিছু বলেনি। এই কথা জানার পর মিঠাই আর বাইরে যেতে পারে না। সে রাগে ফুঁসতে ফুঁসতে আবার ভেতরে চলে যায়। জুইয়ের কাছে সবকিছুই কেমন যেন একটু সন্দেহজনক মনে হচ্ছিল, তবুও সে কোনো রিয়্যাক্ট না করে জবাকে অন্য কাজে পাঠিয়ে দিয়ে চলে যায় ঠাকুর ঘর পরিষ্কার করতে। কারণ এখন যেহেতু তার শাশুড়ি অসুস্থ, তাই তাকেই ঠাকুর ঘরের দায়িত্বটা নিতে হচ্ছে। তো রঙ্কিনী দেবীর মূর্তিটা পরিষ্কার করার সময় হঠাৎ একটা অদ্ভুত গন্ধ আসে তার নাকে। গন্ধটা দেবীর পায়ে ছিটানো ফুলগুলোর মধ্যে কোনো একটা ফুলের গন্ধ ছিল, আর ঠিক এমনই একটা গন্ধ সে তার চায়ের মধ্যেও পেয়েছিল। সেখান থেকেই জুইয়ের মনের সন্দেহ আরও বেড়ে যায়। যেহেতু পুজোর ফুলটা তাদের বাগান থেকেই আসে, তাই জুই দৌড়ে গিয়ে বাগান থেকে ওই ফুলগুলো খুঁজতে শুরু করে, যে ফুলের গন্ধ সে সব জায়গায় পেয়েছে। খুঁজতে খুঁজতে ফাইনালি সে দেখে এটা কলকি ফুলের গন্ধ, আর কলকি খুবই বিষাক্ত একটা ফুল। জুই এসব নিয়েই ভাবছিল, তার মাঝে একজন ব্যাংক এজেন্ট এসে তাকে জানায় যে আদিত্য তার আগের ওয়াইফ সিন্ধুজার লাইফ ইন্স্যুরেন্স থেকে 10 লক্ষ টাকা পেয়েছে, আর সেই টাকা সে জুইয়ের অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছে। এই সুবাদে ও এজেন্ট কিছু পেপারে সাইন নিয়ে নেয়। আদিত্য জুইয়ের ভবিষ্যৎ সিকিউর করার জন্য এত কিছু করছে, এই ব্যাপারটা জুইয়ের কাছেও বেশ ভালো লাগে। এরপর রাতে যখন সে তার রুমে কাজ করছিল, তখনই হঠাৎ সে কলকি ফুলের গন্ধ আবারও তার নাকে আসে। সে দৌড়ে বাইরে গিয়ে দেখে জবা বাড়ির চারিপাশে কলকি ফুল আর অন্যান্য শিকড় বাকড় মেশানো একটা গুঁড়ো ছড়াচ্ছে। জুই ওই গুঁড়ো হাতে নিতেই জবা চিৎকার করে বলে ওঠে, তুমি এগুলো হাতে নিচ্ছ কেন? এটা খুবই ভয়ঙ্কর বিষ, ভুল করে একটুখানি পেটে চলে গেলেই কিন্তু নির্ঘাত মৃত্যু। জুই তখন জিজ্ঞেস করে সে এই গুঁড়োগুলো কেন বাড়ির চারিপাশে ছড়াচ্ছে। তখন জবা বলে, কি করব বলো, আশেপাশে জঙ্গল থাকার কারণে সাপ কোপ পোকামাকড় আসতেই থাকে, সেগুলো মারার জন্যই তো এই বিষ ছড়াই। সেটা শুনে জুই বুঝে যায় তার চায়ের মধ্যেও এই বিষ মেশানো হয়েছে, আর সেটা কে মিশিয়েছে সেটাও সে বুঝতে পারে। পরদিন সকালে হঠাৎ বাইরে চিৎকার চেঁচেমেচিতে পদ্মর ঘুম ভাঙে। বাড়ির লোকেরা তখন রুদ্র আর তাদের বাবার শ্রাদ্ধের জন্য গঙ্গা ঘাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। পদ্মর শরীরটা যেহেতু খারাপ, তাই তাকে কেউ নিয়ে যেতে চায় না। এদিকে পদ্ম ঘুম থেকে উঠে সবাইকে চলে যেতে দেখে হন্যে হয়ে কিছু একটা খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও সেই জিনিসটা পায় না। এরই মাঝে জুই এসে তাকে তার পানের বাটাটা এগিয়ে দিয়ে বলে, আপনি কি এটা খুঁজছেন? আসলে এই পানের বাটার মধ্যেই লুকানো ছিল ওই বিষ ভর্তি পুড়িয়া। তার মানে পদ্মই হলো আসল খুনি। জুই যে তার জিনিসে হাত দিয়েছে সেটা দেখে সে রেগে গিয়ে জুইকে মারার জন্য তার গলা চেপে ধরে। ঠিক তখনই পেছন থেকে একটা বাচ্চা ছেলে বলে ওঠে, তুই পারবি না, তোকে দিয়ে কিচ্ছু হবে না, আর তুই রানীও হতে পারবি না। বাচ্চাটাকে দেখে পদ্ম ভীষণ ঘাবড়ে যায়, সেই সাথে ভীষণ রেগেও যায়। সে ছেলেটাকে তাড়িয়ে দিতে চাচ্ছিল, কিন্তু ছেলেটা কোনোভাবেই যাচ্ছিল না। সে এক নাগারে শুধু পদ্মকে এটা বলে খেপিয়ে যাচ্ছিল যে সে পারবে না, তার দ্বারা কিছুই হবে না।
এক পর্যায়ে পদ্ম ছেলেটাকে তাড়া করতে করতে বাইরে বেরিয়ে আসে। জুই এটা দেখে অবাক হয়ে যায়, কারণ সে তো তার আশেপাশে কোনো বাচ্চাকেই দেখতে পাচ্ছে না। এদিকে পদ্ম ওই বাচ্চা ছেলেটার কথা শুনে একেবারে পাগলের মতো আচরণ করতে শুরু করে, যেন সে কোনোভাবেই ওই বাচ্চা ছেলের কথাগুলো সহ্য করতে পারছিল না। তখনই হঠাৎ জুই তাকে জিজ্ঞেস করে, চায়ে বিষটা তো আপনিই মিশিয়েছিলেন, কিন্তু কেন? তখনই গল্পের এক ভয়ঙ্কর রহস্য সামনে আসে। আসলে ওই দিন যখন জুই মানুষের সঙ্গে ফোনে কথা বলছিল, তখনই পদ্ম প্যারালাল লাইনে তাদের সমস্ত কথা শুনে ফেলে এবং সে খুব কৌশলে জবাকে এড়িয়ে জুইয়ের চায়ের মধ্যে ওই ভেষজ বিষটা মিশিয়ে দেয়। এখন পদ্ম যেহেতু ধরা পড়েই গেছে, তাই সে ধীরে ধীরে সব কিছু স্বীকার করে নিতে শুরু করে। সে বলে, তোমরা আমার ছেলে রুদ্রের শরীরটাকে কাটাছেঁড়া করেছ। তুমি আর তোমার পুলিশ বন্ধু মিলে আমার ছেলেটার শরীরটাকে ক্ষতবিক্ষত করেছ। তোমরা কি ভেবেছ আমি তোমাদেরকে ছেড়ে দেব? আমার ছেলেকে আমি মেরেছি, তাতে তোমাদের কি সমস্যা? সেই সময় রুদ্রর মৃত্যুর রহস্যটাও সামনে আসে। আসলে ওই রাতে ওষুধ বা অ্যালকোহল কোনো কিছুর জন্যই রুদ্র মারা যায়নি। সে আসলে তার মায়ের আলমারিতে একটা শাড়ি খুঁজে পেয়েছিল, যে শাড়িটা সে কমলিনীর মৃত্যুর দিন একটা মহিলাকে পরা অবস্থায় কুয়োর ধারে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। তখনই তার মনে পড়ে যায় ওই মহিলাই কমলিনীকে কুয়ার ভেতর ধাক্কা দিয়ে ফেলেছে। রুদ্র যেহেতু ওই সময় নেশার ঘরে ছিল, তাই পরিষ্কারভাবে সে কিছু বুঝতে পারেনি। তবে এখন তার ধীরে ধীরে সবকিছু মনে পড়ে যায় এবং সে বুঝতে পারে কমলিনীকে তার মাই ওই দিন মেরে ফেলেছিল। পদ্ম রুদ্রকে মারতে চায়নি, কিন্তু যখন সে বুঝতে পারে তার রহস্য ফাঁস হয়ে গেছে, তখন সে তার আদরের ছেলেটাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করেনি। আর শুধু রুদ্রকেই নয়, বল্লরীকে মারার পেছনেও তারই হাত ছিল। শুরু থেকেই বল্লরীকে তার পছন্দ ছিল না। তার ওপর আবার বল্লরী তার আরও এক ভয়ঙ্কর রহস্য সম্পর্কে জেনে গিয়েছিল। আসলে পদ্মর মনে সবসময় ভয় ছিল যে বল্লরীর যদি সন্তান হয়ে যায়, তাহলে বাড়ির কর্তৃত্ব বড় বউ হওয়ার খাতিরে তার হাতে চলে যাবে, আর এটা পদ্ম কখনোই চায়নি। এই কারণে সে প্রতিনিয়ত বল্লরীকে সন্তান না হওয়ার ওষুধ খাওয়াতো। বল্লরী বেচারি এতদিন কিছুই জানতো না, তাই সে কিছু বলতেও পারেনি। তবে বাবার বাড়িতে যাওয়ার পর যখন সে অন্য ডক্টরের সঙ্গে কনসাল্ট করে, তখন তার সামনে আসল রহস্যটা ফাঁস হয়। আর এই কারণেই সেদিন সে তার শাশুড়ির গালে চড় মেরেছিল। বল্লরীর এই অপমান আর নিজের রহস্য ফাঁস হওয়ার ভয়ে ওই দিন ঘুমের মধ্যে পদ্মই বল্লরীর শরীরে আগুন লাগিয়ে দিয়েছিল। তবে এখানে মৃত্যুর রহস্য শেষ নয়। সিন্ধুজাকেও সেই মেরেছিল, কারণ ওই একটাই, সবাই ধীরে ধীরে সংসারের সবার আপন হয়ে যাচ্ছিল। তাই পদ্মর ভয় হচ্ছিল যে তার কর্তৃত্ব আবার হাতছাড়া হয়ে যাবে না তো। সে তো অধিকারের জন্য নিজের বাবা মা আর নিজের ভাইকে পর্যন্ত ছাড়েনি, তাহলে সে শ্বশুরবাড়ির লোকেদেরকে কেন ছাড়বে? এই কথা শুনে জুই হতবাক হয়ে যায়। আর তখনই পদ্মর অতীতের এক ভয়ঙ্কর রহস্য সামনে আসে। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে পদ্মর ছোটবেলার কিছু ঘটনা দেখানো হয়। পাহাড়ের কোল ঘেঁষা এক প্রত্যন্ত গ্রামে থাকতো পদ্ম আর তার পরিবার। পদ্মর পরিবারে আছে তার মা, বাবা আর তার ভাই। ছোটবেলা থেকেই পদ্মর ইচ্ছে সে স্কুলে যাবে, পড়ালেখা শিখবে, কিন্তু পদ্মর গরিব বাবা মা কখনোই তাকে সেই সুযোগটা দেয়নি। তারা শুধু পদ্মর ছোট ভাইকে স্কুলে পাঠাতো। পদ্ম স্কুলে যেতে চাইলে পদ্মর মা রাগারাগি করে বলতো, তোকে বিয়ে দিতেই তো তোর বাবার রক্ত পানি হয়ে যাবে, আবার পড়ালেখার জন্য আলাদা করে খরচ করবো নাকি? পদ্মর মা সবসময় পদ্মকে দিয়ে ঘরের সমস্ত কাজ করিয়ে নিত। পদ্ম খুব ভালো তীর চালাতে পারত, তার নিশানা একদম সঠিক জায়গায় লাগতো। কিন্তু পদ্মর বাবা মা এসব কখনোই পছন্দ করতো না। এসব খেলা ছিল শুধুমাত্র পদ্মর ভাইয়ের জন্য। পদ্মকে খেলতে দেখলে তার বাবা মা রেগে আগুন হয়ে যেত। পদ্মর জীবনে আপন বলতে ছিল শুধু একটা পুতুল। পদ্ম তার সাথেই নিজের সুখ দুঃখের গল্প করত। পদ্মর বাবা মুখোশ তৈরির কাজ করত। এই মুখোশ পরে ওই এলাকার ট্রেডিশনাল একটা নৃত্য করা হয়। একদিন পদ্ম শখ করে একটা মুখোশ পরে নাচতে শুরু করে। পদ্মর মা সেটা দেখতে পেয়ে পদ্মকে সেদিন অনেক মারধর করে। কিছুদিন পরেই পদ্মর মা পদ্মকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। যদিও পদ্মর এখনো বিয়ের বয়স হয়নি, কিন্তু পদ্মর মা তাকে বিয়ে দিয়ে বিদায় না করা পর্যন্ত একেবারে শান্তিই পাচ্ছিল না। পদ্ম জানায় সে বিয়ে করতে চায় না। স্বাভাবিকভাবেই তার ইচ্ছা অনিচ্ছায় তো তার বাবা মায়ের কিছু এসে যায় না। এভাবেই চলছিল পদ্মর জীবন। একদিন পদ্ম তার বাবা মাকে চা বানিয়ে দেয়, আর সেই চা খেয়েই হঠাৎ করে পদ্মর মায়ের শরীর খুব খারাপ হয়ে যায়। দেখতে দেখতে চোখের নিমিষে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। এর কিছুদিন পর পদ্ম তার ভাই আর তার বন্ধুদের সঙ্গে খেলতে যায়। সেখানে পদ্ম রানী সেজেছিল। সে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি এখন থেকে এই রাজ্যের রানী, তোমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। আমি তোমাদের সব সময় সবকিছু থেকে রক্ষা করব। এই কথা শুনে সবাই বাহবা দেওয়ার বদলে উল্টো হাসাহাসি করতে শুরু করে। পদ্মর ভাই বলে, মেয়ে হয়ে আবার রানী হবি? নিজেকে দেখেছিস কখনো? তোকে আবার রানী বানাবে কে? কথাটা শুনে পদ্ম ভীষণ রেগে যায়। পদ্মর ভাই এতে কোনো পাত্তা দেয় না। সে বোনের হাত থেকে তার প্রিয় পুতুলটা কেড়ে নিয়ে ভেঙে ফেলে আর বলে, যে কিনা নিজের পুতুলটাই সামলাতে পারে না, সে আবার সামলাবে রাজ্য? তোকে দিয়ে কিচ্ছু হবে না। এই বলে সবাই সেখান থেকে চলে যায়। আর পদ্ম পুতুলটা হাতে নিয়ে রাগে ফোঁস করতে থাকে। এরপর কেটে যায় বেশ কিছু বছর। একদিন পদ্মদের গ্রামের পাশ দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে দুজন লোক যাচ্ছিল, একজন বাবা আর একজন তার ছেলে।
তাদের কাছে বেশ টাকা পয়সাও ছিল। একদল ডাকাত জঙ্গলের ভেতর তাদের উপর হামলা করে দেয়। ডাকাতরা যখন ওদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে তখনই পদ্ম দূর থেকে ডাকাতদের উদ্দেশ্য করে তীর ছুটতে শুরু করে। এতে ডাকাতরা ভয়ে পালিয়ে যায়। এরপর পদ্ম বাইরে এসে তাদেরকে নিরাপদ রাস্তা দেখিয়ে দেয়। তখনই ওই ছেলেটার বাবা নিজের গলা থেকে একটা দামি মালা পরিয়ে দেয় পদ্মকে আর বলে, তুমি আমার বংশের একমাত্র প্রদীপের প্রাণ বাঁচিয়েছ। আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। তুমি তোমার বাড়ির লোকদেরকে ডাকো, আমি তোমাকেই আমার পুত্রবধূ বানাবো। পদ্ম এই প্রস্তাবে খুশি মনে রাজি হয়ে যায়। অর্থাৎ পদ্ম যাদের প্রাণ বাঁচিয়েছে তারাই ছিল সোমনাথ আর তার বাবা। এভাবেই অবহেলা আর নির্যাতনে বড় হওয়া পদ্ম সম্ভ্রান্ত পরিবারের বউ হয়ে আসে। এরপর সিন প্রেজেন্টে আসে। জুই তখন জিজ্ঞেস করে, বাকিদেরটা না হয় বুঝলাম, তাহলে বাবাকে মেরেছেন কেন? তিনি তো আপনাকে এখানে নিয়ে এসেছিলেন। পদ্ম তখন জানায় যে বল্লরী যখন তার সত্যিটা জেনে গিয়েছিল তখন আড়াল থেকে সোমনাথও এই বিষয়গুলো শুনেছিল এবং পরবর্তীতে আদিত্যর বিয়ের সময় সে পদ্মকে কড়া ভাষায় ওয়ার্নিং দিয়েছিল যে বল্লরীর সাথে সে যে কাজটা করেছে তা যদি সে অন্য কোনো বউয়ের সাথে করে তাহলে এর পরিণতি ভালো হবে না। এই প্রথম সোমনাথ কড়া গলায় পদ্মকে কিছু বলেছিল আর এই বিষয়টাই পদ্ম মেনে নিতে পারেনি, তাই বিয়ের দিন তাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। যেহেতু তার পোস্টমর্টম হয়নি তাই এই রহস্যটাও সামনে আসেনি। তো সবশেষে এখন যেহেতু জুই ও পদ্মর সমস্ত রহস্য জেনে গেছে তাই সে জুইকেও মেরে ফেলতে চায়। কিন্তু যখন সে জুইয়ের দিকে ফিরে তাকায় তখনই তার চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়, কারণ সেটা আসলে জুই ছিলই না, সে তো ছিল স্বয়ং রঙ্কিনী দেবী। জুই তো বাকিদের সঙ্গে গঙ্গাঘাটে পুজোয় ব্যস্ত ছিল। এদিকে পদ্ম চোখের সামনে স্বয়ং দেবী রঙ্কিনী দেবীকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর ভয়ে পেছাতে পেছাতে সে সিঁড়ি থেকে পিছলে একটা ইটের উপর পড়ে গিয়ে মাথা ফেটে সেখানেই মারা যায়। ততক্ষণে বাড়ির সবাই ফিরে এসেছিল। বাড়ি ফিরে পদ্মর ওই অবস্থা দেখে সবাই ভীষণ অবাক হয় এবং কান্নায় ভেঙে পড়ে। কেউ বুঝতেও পারল না পদ্মর সঙ্গে আসলে কি হয়েছিল। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, পদ্মর জীবনের এই রহস্যগুলো কি কখনো সামনে আসবে? আর কিভাবেই বা আসবে? পদ্ম তো বেঁচে নেই। যাই হোক, পরদিন জুই আনমনে নদীর পাড়ে দাঁড়িয়েছিল। তখনই আদিত্য তার পাশে এসে দাঁড়ায়। জুই তখন আদিত্যকে বলে, আসলে ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক টিকিয়ে রাখাটা খুবই কঠিন, তাই আমি আপনাকে মুক্ত করে দিতে চাই। আমি এখন থেকে নিজের মতো করেই থাকবো, আপনাকে অযথার কোনো সম্পর্কের বাঁধনে বেঁধে রাখতে চাই না। সেটা শুনে আদিত্য বলে, কিন্তু আমি যদি তোমাকে বেঁধে রাখতে চাই তাহলে কি তুমি থাকবে? তার কথা শুনে জুই অবাক হয়ে যায়। তখন আদিত্য তার হাতে সংসারের চাবিটা তুলে দিয়ে বলে, তুমি এই বাড়ির বউ এবং আমার স্ত্রী, তুমি এখানেই থাকবে আর আজ থেকে সমস্ত দায়িত্ব তোমার। দায়িত্ব হাতে পাওয়ার পর জুই হুবহু শাশুড়ির মতো সেজেগুজে পুজোর ঘরে গিয়ে রঙ্কিনী দেবীর পুজো করতে শুরু করে। আর পুজো শেষে এক রহস্যময় হাসি ফুটে ওঠে তার মুখে। কিন্তু তার এই হাসি আর অদ্ভুত সাজসজ্জার পেছনের রহস্যটা কি? এই প্রশ্নটা সামনে রেখেই গল্পটা শেষ হয়ে যায়। তাহলে কি জুইয়ের হাত ধরে শুরু হতে চলেছে কোনো নতুন রহস্যময় অধ্যায়? সেটা আমরা জানতে পারবো রঙ্কিনী ভবন সিজন 2-তে। আজকের গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে দ্বিতীয় পার্ট রিলিজ হওয়া মাত্রই তার গল্পটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।